नमस्कार। चकमा रिपोर्टर में आप सबका स्वागत है। आज के एपिसोड में हम हिंदी और बांग्ला में बातचीत करेंगे ताकि ज़्यादा से ज़्यादा हमारे व्यूअर्स को समझ में आए और हम सबसे जुड़ सके। आज का एपिसोड में हम डिस्कस करने जा रहे हैं एक गंभीर घटना के बारे में जो कि 1 तारीख जुलाई 2026 में बिलाईचरी इलाका में घटी है बांग्लादेश में। इस घटना में 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा जवान जो है गंभीर रूप से घायल हुए हैं। ये घटना घटी है बांग्लादेश आर्मी के जवानों के साथ में लोकल ट्राइबल रेजिस्टेंस ग्रुप के साथ मुठभेड़ में 1983 में शांति बाहिनी के विभाजन होने के बाद से ये सबसे बड़ी घटना घटी है जिसमें कि 8 बांग्लादेश आर्मी के जवान मारे गए हैं और 1 डजन से ज्यादा गंभीर रूप से घायल हुए हैं। इस विषय में बातचीत करने के लिए हमारे साथ आज है सुहास चकमा जी, जो कि सिर्फ एक मानव अधिकार कर्मी ही नहीं बल्कि एक जियोपॉलिटिकल एक्सपर्ट भी है। सुहास चकमा जी, आपको स्वागत। मेरा पहला प्रश्न है आपसे कि ये जो घटना घटी है इसके बारे में आप हमें थोड़ा सा बताइए कि कैसे हुआ और ये कब हुआ। এই ঘটনা ঘটেছিল রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি বলে যে একটা উপজেলা রয়েছে ওখানে। তো বাংলাদেশ আর্মির সদস্যরা ওখানে যে আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়ে গেছে ওদেরকে আক্রমণ করতে গিয়েছিল। আর ওই আক্রমণের সময় প্রথম দিকে সকালে 7টা সাড়ে 7টা দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যে সন্দুল আর্মার ক্যাডাররা রয়েছে ওরা ওই এরিয়াতে অন্যান্য আদিবাসী রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে কিনা রেকি করে এসেছে। এরপর বাংলাদেশ আর্মিকে খবর দিয়েছে কি ওই অঞ্চলে তাদের বিরোধী যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো আছে ওখানে রয়েছে। তো এই খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীরা আক্রমণ করতে গিয়েছিল। ইতিমধ্যে জনসংহতি সমিতির কিছু লোক যারা বাংলাদেশ আর্মির সাথে কাজ করতে চায় না ওরা ওদের বিরোধীদেরকে খবর দিয়েছে কি আজকে এতটার সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এসে আপনাদের আক্রমণ করবে। ওই সময় জুম্মদের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো ছিল ওরা ওদেরকে অ্যাম্বুশ করেছে। তো ঘটনাস্থলে 4 জন স্পটেই মারা গেছে, 1 ডজনের লোক বেশি আহত হয়েছিল। এরপরে আহত অবস্থা থেকে 4 জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এবং ঘটনার পরপরে ওখানে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ আর্মি পৌঁছে আহতদের উইথড্র করার জন্য তো অনেক সর্টিস নিয়েছিল। তো মনে করা হচ্ছে অনেক লোক ওখানে মারা গেছে। তো এই ঘটনা ঘটেছে শুধু একটার কারণে কিছু জনসংহতি সমিতির লোকেরা যারা জনসংহতি সমিতির বাংলাদেশ সরকারের সাথে কাজ করা মেনে নিতে পারছে না এবং নিজেরাই আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন করতে চায়, ওরা এই খবর দিয়ে বাংলাদেশ আর্মিকে ট্র্যাপে ফেলেছে। এবং এইটা প্রথম ঘটনা না, এর আগে 23শে জুন তারিখেও পানছড়িতে এরকম করে বাংলাদেশ সেনাবাহিনীরা যখন বাংলাদেশ আর্মিকে এরকম করে খবর দেয় তখন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের যে রেসিস্ট্যান্স গ্রুপগুলো রয়েছে ওরা বাংলাদেশ আর্মিকে অ্যাম্বুশ করতে সক্ষম হয়েছিল। তো শেষে আমি যেটা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা নিজেদের অধিকার রক্ষার জন্য, স্বকীয় অস্তিত্ব রক্ষার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আন্দোলন করে আসছে। তো 1975 সাল থেকে 1997 সাল পর্যন্ত একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল যে তার নেতৃত্ব জনসংহতি সমিতি করেছিল। 1997 সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তো ওই চুক্তি এখনো ইমপ্লিমেন্ট হয়নি। 1997 সালে চুক্তি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত আন্দোলন
চলছে। সেখানে অনেক গ্রুপ রয়ে গেছে, জনসংহতি সমিতি রয়ে গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রয়ে গেছে, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট রয়ে গেছে। তো আন্দোলন এখনো চলছে। এবারের ঘটনার পর একটা অন্য দিকে মোড় নিয়েছে। मेरा अगला प्रश्न ये है कि बांग्लादेश आर्मी के 8 जवान का मरना और 12 से ज्यादा जो जवान हैं गंभीर रूप से घायल होना, ये अपने आप में ही एक बहुत ही गंभीर घटना है। तो मैं आपसे ये जानना चाहता हूं कि इसका महत्व क्या होगा। वहाँ का जो वहाँ वहाँ का जो स्थानीय जो की एक्टर्स है वहाँ पे इसका इस घटना का क्या महत्वपूर्णता होगा। আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে 1997 সালে পার্বত্য চুক্তি হয়েছিল। পার্বত্য চুক্তি সরকার তো এমনিতেই ইমপ্লিমেন্ট করছে না। তো আমার মনে হয় এই ঘটনা দিয়ে, যেখানে 8 জন বাংলাদেশ সেনাবাহিনী মারা গেছেন আর 12 জনের অধিক আহত হয়েছেন, পার্বত্য চুক্তির সমাপ্তি এখানে হয়ে গেছে। এখন এটা একটা নূতন অধ্যায়ের দিকে যাচ্ছে। তো প্রথম তাৎপর্যতা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি শেষ। দ্বিতীয় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি। পার্বত্য চট্টগ্রামে সবাই শান্তি চুক্তির ইমপ্লিমেন্টেশন চেয়েছিল, কিন্তু সে ব্যাপারে জনসংহতি সমিতি নিজে আন্দোলন করছে না, অন্যদেরও আন্দোলন করতে দিচ্ছে না। তো সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হচ্ছে সেটা হলো পার্বত্য চট্টগ্রামের যত সব আদিবাসী আছে তারা জানতে পেরেছে কি কিছু সংস্থা আছে নিজেদের মধ্যে যারা বাংলাদেশ সরকারের সাথে লড়াই করতে রাজি আছে। সেই হিসাবে জনসংহতি সমিতি এখন পার্বত্য চট্টগ্রামের যতগুলো আদিবাসী রয়েছে ওদের কাছে এক্সপোজ হয়ে গেল কি জনসংহতি সমিতি একেবারে সরকারি দালাল, সরকারি সংস্থা, সরকারের সাথে কাজ করছে এবং জনসংহতি সমিতি নিজেদের চুক্তি বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে করবে না। সে হিসাবে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে জনসংহতি সমিতি একেবারে শেষ হয়ে গেছে। এখন জনসংহতি সমিতিতে অনেক লোক আছে, স্পেশালি যারা নেতৃস্থানীয় লোক আছে, ধরেন সন্তু লারমা, গৌতম কুমার চাকমা, স্পেশালি যারা রিজিওনাল কাউন্সিলে আছে, ওরা সরকারের সাথে কাজ করতে চায়। কিন্তু যারা জঙ্গলে আছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আর্মস খেদার, তারা তো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আন্দোলন করতে চায় শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য। এবং যত সব লোককে এতদিন পর্যন্ত সন্তু লারমা এবং অন্যান্য নেতারা রিক্রুট করছিল, ওরা ওইসব ছেলেদের বলছে কি আমরা বাংলাদেশ আর্মির বিরুদ্ধে আন্দোলন করব, আবার লড়াই শুরু করব, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করব। এই ঘটনার পর যেটা প্রমাণিত হলো সেটা হচ্ছে শান্তি বাহিনী আন্দোলন করবে না, সশস্ত্র সংগ্রাম করবে না, অন্যান্যরা করছে। যে একটা আপিল ছিল শান্তি বাহিনীর ওটা একেবারে শেষ হয়ে গেছে। তো আমি বলবো কিছু লোক অলরেডি সিদ্ধান্ত নিয়েছে শান্তি বাহিনীদের মধ্যে কি সন্তু লারমা কখনো আন্দোলন করবে না, ওর একটি ইচ্ছা, সেটা হচ্ছে রিজিওনাল কাউন্সিলে চেয়ারম্যান হিসেবে থাকা। তো সেই হিসাবে দ্বিতীয় তাৎপর্যতা হচ্ছে কি শান্তি বাহিনী অলমোস্ট স্প্লিট, কারণ যারা জঙ্গলে আছে বা যারা আন্দোলন করছে ওরা বাংলাদেশ আর্মির সাথে এভাবে কাজ করতে রাজি নয়। তৃতীয় তাৎপর্যতা হচ্ছে বাংলাদেশ আর্মির এতজন লোক মারা গেল, কিন্তু বাংলাদেশ আর্মি সেই ঘটনাকে স্বীকার করতে পারছে না, আবার ডিনাইও করতে পারছে না। বাংলাদেশ সেনাবাহিনী প্রেস রিলিজ দিচ্ছে কি বান্দরবনের এই ঘটনা ঘটেছে, যেটা একেবারে মিথ্যা আর বানোয়াট। তো দেখা যাচ্ছে সরকারের যে একটা পলিসি আছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে, ওদের যে একটা ল্যাক অফ পলিসি ওটা একেবারে এক্সপোজ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যেটা চলছে সেটা হচ্ছে কিছু সশস্ত্র গ্রুপ বানিয়ে দিয়ে আর কিছু লোককে নিজেদের ক্যাম্পে রেখে এখান থেকে ওখান থেকে এক্সটর্শন করে লোকাল যে বাংলাদেশ আর্মি অফিসাররা আছে ওরা বেনিফিট হয়। কিন্তু যখন এখন সংঘাত শুরু হচ্ছে,
এক ডজনের উপর আহত হচ্ছে, 8 জন মারা পড়েছে, বা গত 1 মাসে 11 জন মারা পড়েছে, তাহলে সেই নীতি আর চলতে পারে না। তো বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে এবং যে পলিটিক্যাল লিডারশিপ রয়েছে, তারাও ডিসাইড করতে পারছে না কি পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে কি করে ডিল করবে। তো সেই জন্য এই ঘটনাটা মানে বাংলাদেশ আর্মি আর রিজিয়নাল কাউন্সিলে যে রয়েছে জনসংহতি সমিতি এবং অন্যান্য গ্রুপগুলোর জন্য একেবারে তাৎপর্যপূর্ণ। আর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগণ এখন শুধু দেখছে ভবিষ্যতে কি ধরনের আন্দোলন হবে, কি ধরনের ইমপ্লিকেশনস হবে। তো সেই জন্য এই ঘটনাটা আমি প্রথমেই বললাম, এটা শান্তি চুক্তির পরে দ্বিতীয় অধ্যায়। अगले सवाल पे जाते हैं। मेरा अगला सवाल ये है कि इतना बड़ा घटना घटी है, तो इस विषय पर बांग्लादेश आर्मी जरूर कुछ ना कुछ अपना प्रतिक्रिया करेगी। तो आपको क्या लगता है कि बांग्लादेश आर्मी का क्या इसमें जवाब होगा? আমি যেটা মনে করি সেটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই ইনসিডেন্টটাকে পুরো ইভালুয়েট করবে, কি এটা কেন হলো, এদের পিছনে কারা, আর যারা করেছে ওদের পিছনে কারা। পার্বত্য চট্টগ্রাম তো একেবারে এমন একটা জায়গাতে যেখানে বাংলাদেশ সরকার গত 25-30 বছর ধরে, স্পেশালি মোহাম্মদ ইউনুস আসার পর থেকে ওখানে মিলিটেন্টস গ্রুপদের জন্য খুলে দিয়েছে। ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপ, রোহিঙ্গা আর্ম গ্রুপ, আর আদিবাসীদের রেসিস্ট্যান্ট ফোর্স ওখানে পুরো মানে অবস্ট্যান্ড করছে। আমার যেটা মনে হয় বাংলাদেশ আর্মি এটা ইভালুয়েট করবে। সো ইভালুয়েশনের মধ্যে আসতে পারে এই বিপর্যয়টা কি করে হলো। এখানে যারা খবর দিচ্ছে ওদেরকে, স্পেশালি সন্তু গ্রুপের লোকেরা বা জনসংহতি সমিতির রিফর্মিস্ট বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডেমোক্রেটিক, যাদেরকে স্থানীয়ভাবে লোকেরা মুখোশ বাহিনী বলে, ওরা যে ইনফরমেশন দিচ্ছে ওসবদের ইনফরমেশন দিয়ে তো বারবার বাংলাদেশ আর্মি মার খাচ্ছে। তাহলে ওদেরকে ওই বিষয় নিয়ে একটা ইভালুয়েট করতে হবে বা করবে। দ্বিতীয়টা ইভালুয়েট করবে কি এদের স্ট্রেংথ কত, আর সংঘর্ষ কত ধরনের হতে পারে। আর ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখনো শান্তি চুক্তির মাধ্যমে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করবে, না একটা মিলিটারি সলিউশন করবে। তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশ মিলিটারি ইভালুয়েট করবে। এইসব রিয়াকশন হচ্ছে ন্যাচারাল, কিন্তু বাংলাদেশ আর্মি যদি অ্যাকচুয়ালি ইভালুয়েট করতে চায়, বাংলাদেশ আর্মিকে আরো একটু ডিপলি করতে হবে। এবং আমি যেটা মনে করি কি পার্বত্য চট্টগ্রামে যত সব আদিবাসী রয়েছে ওরা কখনো বাংলাদেশ থেকে আলাদা হতে চায়নি। নিজেদের স্বকীয় অস্তিত্ব, ধর্ম, সংস্কৃতি সবকিছু নিয়ে ওরা আন্দোলন করেছে। আন্দোলন করে একটা এগ্রিমেন্ট হয়েছে। সরকার যদি ওইটা ইমপ্লিমেন্ট না করে তাহলে তো আন্দোলন আরো হতে বাধ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মানে 1997 সাল থেকে এখন পর্যন্ত যেই নীতি অবলম্বন করেছে সেই নীতির ইভালুয়েশনের প্রয়োজন। সেই নীতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কি গণতন্ত্র ছাড়া পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক পরিষদ রয়েছে বা হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, ওইগুলোতে ব্রিটিশ কলোনিয়াল স্টাইলে নিজেদের লোকদের অ্যাপয়েন্ট করা। মনে হয় যেন সন্তুলার মা পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশ সরকারের ভাইসরয়। তেমনিতে ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলোতে এভাবে ওরা নিয়োগ করে নির্বাচন ছাড়া। তো আমি যেটা দেখেছি মানে পুরো সাউথ এশিয়াতে এবং বিভিন্ন জায়গাতে, আপনি যদি গণতন্ত্রের সুযোগ না দেন তাহলে লোকেরা গণতন্ত্রের পদ্ধতি বাদ দিয়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে যায়। তো 1997 সাল থেকে এখন পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম যে রিজিয়নাল কাউন্সিল রয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, বাংলাদেশ সরকারের ইভালুয়েট করা উচিত কি ইলেকশন না করে নিজেদের লোকদের বসিয়ে দিলে, কোনো আর্মি অফিসারের গার্লফ্রেন্ডকে বসিয়ে দিলেন, কোনো এক প্রাক্তন আর্মি অফিসারকে বসিয়ে দিলেন, যদি সে চাকমা হোক, মারমা হোক বা অন্যান্য, এটা কি কাজ করছে? এটা কাজ করছে না, করেনি, করবে না। সেকেন্ড যেটা ইভালুয়েশন করা উচিত কি পার্বত্য চট্টগ্রামের লোকেরা
ইন্টিগ্রেট হতে চায় বাংলাদেশের সাথে, কিন্তু সেই ইন্টিগ্রেশন আপনি হতে দিচ্ছেন না। তো সেজন্য আপনারা কি করেছেন? আপনারা কতগুলো সশস্ত্র গ্রুপ বানিয়ে নিয়েছেন। জনসংহতি সমিতি সরকারি ক্ষমতায় আছে, জনসংহতি সমিতির চেয়ারম্যান, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, প্রতিমন্ত্রী, কিন্তু তার একটা সশস্ত্র গ্রুপ বার্মাতে আছে, বাংলাদেশে আছে। তাহলে এইরকম গ্রুপগুলো বানিয়ে দিই, আমি জানি কি বাংলাদেশের লোয়ার লেভেল অফিসাররা আছে, ওরা দে হ্যাভ বিন অ্যাক্টিং এজ ল আনটু দেমসেলভস, নিজে নিজেই আইন, নিজেই বাংলাদেশ সরকার। আর প্রত্যেকটি জায়গায় ওরা এই ছোট ছোট সশস্ত্র গ্রুপগুলো দিয়ে চাঁদা কালেকশন করে, যদি কোনো টেন্ডার আছে ওই টেন্ডারগুলো দিয়ে বিজনেস করে। তো আমি দেখেছি পার্বত্য চট্টগ্রামের যত সব আর্মি অফিসাররা যায়, ওরা তো কোটি কোটি টাকা নিয়ে যায়। তো সব কোটি কোটি টাকা নেওয়ার ফল হচ্ছে আজকে এই যে 8 জন মারা গেল, 12 জনের বেশি আহত হলো। তো বাংলাদেশ সরকারের যে নীতি ছিল বা যে কোনো একটা কাউন্টার ইনসার্জেন্সি পলিসি হয়, উইনিং হার্টস অ্যান্ড মাইন্ডস, মানে স্থানীয় লোকদের, জনসাধারণদের আপনাকে হৃদয় আর মন জয় করতে হবে। কিন্তু বাংলাদেশ সরকার এসব না করে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো দিয়ে, যেমন ইউপিডিএফ ডেমোক্রেটিক, যাদেরকে মুখোশ বাহিনী বলে, পিসিজেএসএস রিফর্মিস্ট, ওদেরকে কিছু একটা এলাকা দিয়ে ট্যাক্স কালেকশন করে। কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে লোকেরা এই নিয়ে একেবারে অতিষ্ঠ। তো সেটা নিয়ে যদি বাংলাদেশ সরকার রাজত্ব করতে চায়, পার্বত্য চট্টগ্রামের লোকদের নিজেদের পাশে আনতে চায়, তাহলে তো হবে না। শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট ভিজিলান্টি গ্রুপগুলো রয়েছে, শুধু তা জনসংহতি সমিতি হোক, রিফর্মিস্ট হোক বা মুখোশ বাহিনী হোক, ইউপিডিএফ ডেমোক্রেটিক যারা বলে, ওরা কিন্তু জনগণের চাপে আছে। কারণ জনগণ চায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন হোক, নিজেদের একটা অধিকার থাকুক, নিজেদের ভূমির অধিকার থাকুক, নিজেদের ধর্মের অধিকার থাকুক। তো এরা যদি সরকারের সাথে কাজ করে, এমন এক পর্যায়ে আসবে, এমন একটা পরিস্থিতি আসবে, ওরা যদি ক্যাম্পে না থাকে তাহলে ওরা অপারেট করতে পারবে না। আর ক্যাম্পে থাকলে তো আপনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। তো সেটাও বাংলাদেশ সরকারকে ইভালুয়েট করতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এবং আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের যত সব সংগঠন রয়েছে, সেটা পিসিজেএসএস হোক, রিফর্মিস্ট হোক বা ইউপিডিএফ ডেমোক্রেটিক মুখোশ বাহিনী হোক, নেতারা বাংলাদেশ সরকারের সাথে, বাংলাদেশ আর্মির সাথে কাজ করলেও অর্ডিনারি মেম্বাররা সেটা করবে না। কারণ ওরা নিপীড়িত, ওরা অত্যাচারিত, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জুম্ম অত্যাচারিত। তো সে মুহূর্তে সৈন্যরা তো নিজেদের মা বাপ থেকে শোনে, আত্মীয় স্বজন থেকে শোনে, কমিউনিটি থেকে শোনে। তাহলে সেখানে একটা যে ডিভিশন রয়েছে, ওইটা ন্যাচারালি ওদের বিরুদ্ধে কাজ করবে। ठीक है, मेरा आखिरी प्रश्न आपसे यह होगा कि चिटागंग हिल ट्रैक्स में भविष्य में क्या हो सकता है? ভবিষ্যতের কথা বলা তো অনেক মুশকিল। তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু পার্বত্য চুক্তির অবসান বিলাইছড়িতে সংঘর্ষের মাধ্যমে শেষ হয়ে গেছে, আমি যেটা মনে করি পার্বত্য চট্টগ্রামে আন্দোলন হতে বাধ্য, এবং পার্বত্য চট্টগ্রামের লোকেরা আন্দোলন করবে। কারণ পারিপার্শ্বিক যে পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের যে অত্যাচার, নিপীড়ন, সেটা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য। জেনারেলি ইয়াং জেনারেশনগুলো যারা আছে বা বুদ্ধিজীবীরা যারা আছে, তারা পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ইন্সপায়ার্ড হয়। তো সাধারণত আমরা দেখতে পাচ্ছি কি মিয়ানমারের পাশে আরাকান আর্মি পুরো আরাকান প্রভিন্স দখল করে নিয়েছে। তো সবার মনে একটা প্রশ্ন জাগতে পারে, যদি আরাকান প্রদেশে এই ধরনের অধিকারের আন্দোলন চলতে পারে, তো পার্বত্য চট্টগ্রামে আমাদের বেসিক অধিকারগুলো পাওয়ার জন্য আমরা আন্দোলন কেন করতে পারি না? কারণ সবাই জানে জনসংহতি সমিতি, সন্তুল আর্মা, রিফিউজি লিডারশিপ, ছাত্র, জেনজেট সবাই জানে কি আন্দোলন ছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হবে না। সেটা একটা প্রেস রিলিজ দিয়ে, 6 মাসে 1 বছরে একটা মানবাধিকার রিপোর্ট নিয়ে
দু একটা ভাষণ প্রোগ্রাম দিয়ে আর সরকারি বাহিনীগুলোকে সন্তুল আনমার নির্দেশে অন্যান্য গ্রুপদের মুভমেন্টের ব্যাপারে খবর দিয়ে তো পার্বত্য চুক্তি বাস্তবায়ন হবে না বা হয়নি। তো সেই জন্য ওখানে আন্দোলন হতে বাধ্য। এখন বাংলাদেশ সরকারকে ডিসাইড করতে হবে ওরা কি চায়। ওরা যদি সংঘর্ষ চায় তাহলে সংঘর্ষ হতে পারে, আর ওরা যদি মনে করে কি আমরা একটা গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে সবার অধিকার রয়েছে এবং সেজন্য আমাদের আলোচনার প্রয়োজন, গণতান্ত্রিক সমাধানের প্রয়োজন, তাহলে আমার মনে হয় সে সমস্যার সমাধানও পাওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, লোকেরা স্পেশালি সেটলাররা আর সেটলারদের দিয়ে যারা প্রভাবিত হয় ন্যাশনাল লেভেলে, ওরা সম অধিকার জিনিসটা বুঝে না। ওরা মনে করে সম অধিকার মানে 18 কোটি মুসলমান আর 10 লক্ষের একটু বেশি আদিবাসী জনগোষ্ঠী সমান, মানুষ হিসাবে সমান, মানুষ হিসাবে হয়তো সমান হতে পারে। কিন্তু আমরা যখন সম অধিকারের কথা বলি, সেটা বাংলাদেশ কনস্টিটিউশনের আর্টিকেল 27 এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অন এলিমিনেশন অফ অল ফর্মস অফ রেশিয়াল ডিসক্রিমিনেশনে লেখা আছে কি এই ধরনের ছোট ছোট ইন্ডিজিনিয়াস পিপলস গ্রুপ, এথনিক মাইনরিটিস, তাদের সম অধিকার দেওয়ার জন্য আপনাকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। যদি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট না করেন তাহলে ওরা লুপ্ত হয়ে যাবে, ওদের বিলুপ্তি হবে। একটা পরীক্ষায় যদি 18 কোটি মুসলমানদের ছেলে মেয়ে এক্সাম দেয় আর 10 লাখ আদিবাসী থেকে ছেলে মেয়েরা এক্সাম দেয়, ন্যাচারালি যারা 18 কোটি লোক আছে ওরা বেশি, ওদের থেকে আরো বেশি ভালো ক্যান্ডিডেট পাওয়া যাবে, কারণ সেটা হচ্ছে ল অফ এভারেজেস। তো সেই জন্য বাংলাদেশ সংবিধানেও লেখা আছে, আন্তর্জাতিক আইনেও লেখা আছে, যেটা বাংলাদেশ সরকার অ্যাকসেপ্ট করেছে কি এই ধরনের ইন্ডিজিনিয়াস গ্রুপগুলোর অধিকার বা অস্তিত্ব রাখার জন্য আপনাকে স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশের সেটলাররা এবং পলিটিশিয়ানরা সম অধিকারকে একেবারে বিকৃত অ্যানালাইসিস দিয়ে শেষ করে, আর শেষ পর্যন্ত এটা হচ্ছে পলিটিক্যাল ব্যাপার। তো এখানে যদি পলিটিক্যাল লিডারশিপ তারেক রহমান যদি কোনো একটা সিদ্ধান্ত না নেন, তিনি যদি বাংলাদেশ আর্মিকে যা ইচ্ছা করেন, এরকম করে চাঁদা আদায় করেন, পাহাড়িদের লুটপাট করেন, পাহাড়িদের মেয়েদের উপর ধর্ষণ করেন, যদি এসব করতে থাকেন তাহলে তো পরিস্থিতি খারাপ হতে বাধ্য। এবং কোনো একটা রাজনৈতিক পার্টি, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাতি ইসলামী হোক, রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সমাধানের প্রয়োজন, সেখানে মিলিটারি সলিউশন হতে পারে না। এবং বাংলাদেশ সরকার সবচেয়ে যেটা ভুল করেছে সেটা হচ্ছে শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীদের ডিস্ট্রিক্টের মধ্যেই, মানে হিলটেক্সের মধ্যে আর্মিদের উইথড্র না করে এবং গণতন্ত্র এস্টাবলিশ না করে সংঘাতকে জিয়ে রেখেছে। এবং বাংলাদেশ আর্মিরা মনে করে কি আমরা পাহাড়িদের ভাগ করে, আদিবাসীদের ভাগ করে যুদ্ধ লাগিয়ে দিয়েছি। আমি শুধু এটাই বলবো, যুদ্ধতে ব্যস্ত রাখার জন্য আজকাল আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, ওরা রেগুলারলি কমবেটে আছে। বাংলাদেশ আর্মি কখনো যুদ্ধে যায় না, তো সেটারও একটা প্রাইজ দিতে হয় এবং সেই প্রাইজটা হচ্ছে বিলাইছড়িতে প্রমাণ করে দিয়েছে কি আদিবাসী ছেলেরা মরতে ভয় পায় না, কিন্তু বাংলাদেশ আর্মির লোকেরা যারা চাকরি করছে ওরা ভয় পায়। তো এটাই হচ্ছে আমি যেটা ভবিষ্যতে দেখতে পাই। धन्यवाद सुहास दा, हम सबसे जुड़ने के लिए। और मैं हमारे दर्शकों से ये आशा करता हूं कि वो हमारे साथ जुड़े रहे, और अगर उनको हमारा एपिसोड पसंद आया, लाइक, शेयर और सब्सक्राइब जरूर करें।